আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মানসিকভাবে অবশ্যই ভালো নাই, শারীরিকভাবে নিশ্চয়ই ভালো আছেন। দোয়া করি ভালো থাকবেন। পদত্যাগের বিষয়ে রাশেদ মাকসুদ কী বলেছেন আজকে এই বিষয়ে একটু ব্যাখ্যা দিতে চাই। আর যাদের কাছে রাশেদ মাকসুদ ফেরেশতা তুল্য তাদেরকে কিছু কথা বলি, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আসেন সে কী বলছে আজকে। সে সকালে যখন অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিল তখন প্রায় সবগুলা মানে পুঁজিবাজার সংক্রান্ত যতগুলা নিউজ পোর্টাল আছে, ভালো ভালো মানে ফেক না, ভুয়া না, অর্থ সংবাদ, দেশ প্রতিক্ষণ, এই টাইপের, এরা কিন্তু লিস্টেড কিন্তু সংবাদপত্রে তারা নিউজ করছে সে পদত্যাগ করবে। কিন্তু সে অর্থ মন্ত্রণালয়ের ওখান থেকে বের হয়ে কি বলছে, আমার বিরুদ্ধে যে এত আন্দোলন করছেন, আপনি শেয়ার কেনার সময় কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, বা আমি কি আপনাকে কোনো শেয়ার কেনার করার জন্য বাধ্য করেছিলাম? লাভ হলে তো ঠিকই নিজে ক্রেডিট নিয়ে নিতেন, তাহলে লস হলে আমাকে দোষারোপ করছেন কেন, কোন যুক্তিতে? ঠিক আছে, ভালো সুন্দর কথা, মানে মনে হচ্ছে খুব সুন্দর কথা না? হ্যাঁ ঠিক আছে, মানলাম উনি যে কথাগুলো বলছে সবই ঠিক আছে। এখন ওনাকে প্রশ্ন হচ্ছে লস হচ্ছে কেন শেয়ারে? উনি বলবে জাঙ্ক শেয়ার, যারা ডিভিডেন্ড দিচ্ছে না, ইপিএস টিপিএস খুব বাজে, তাদের অবস্থা খারাপ, এই কারণে তাদের শেয়ারের দাম কমতেছে। মেনে নিলাম এটাও। আচ্ছা, মতন স্পিনিং 50% ক্যাশ ডিভিডেন্ড দেবে সামনে, তার শেয়ারের দাম 43-46 টাকা কেন? যমুনা অয়েল 100 কত টাকা, তার শেয়ারের দাম, সে 150% ক্যাশ ডিভিডেন্ড দেয় প্রত্যেকবার, এবারে দেবে, তাহলে তার শেয়ারের দাম 170-80 টাকা কেন? ইবিএল 35% ক্যাশ ডিভিডেন্ড দিছে, ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড, ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিছে, তার শেয়ারটার দাম 27 টাকা পর্যন্ত উঠে পড়ে গেছে কেন? ইবিএল তো 35% ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দেওয়ার কারণে তার শেয়ার হয়েছে এমনিতে 40 টাকা থাকার কথা, 35 থেকে 40 টাকা তো এমনিতেই থাকার কথা, নাই কেন? উনি জাঙ্ক শেয়ারের কথা বলছে, সেটা বাদ দিলাম, যারা 1%-2% ক্যাশ দিচ্ছে বা ক্যাশ দিচ্ছে না, জেড ক্যাটাগরিতে আছে, আপনি সেগুলো কমতেছে মেনে নিলাম, তো এগুলোর দাম কমতেছে কেন? এগুলো কেন বাড়ে নাই? তাহলে মার্কেটে কী করছেন আপনি? এখন বলবে যে এটা তো দেখা আমার দায়িত্ব না, তাহলে এই কথা কেন বলছেন? তার মানে আপনার ভিতরে প্রবলেম আছে। আর উনি অর্থ মন্ত্রণালয় থেকে বের হয়ে বলছে যে আমাকে যে পদত্যাগের কথা বলতেছে বা এগুলো নিউজ আসতেছে, এটার ইম্প্যাক্ট তো মার্কেটে পড়ে। মানে উনি বোঝাতে চাচ্ছে ওনাকে পদত্যাগ, যার যেমন রুচি আর কি ভাই, মানে যার বিবেক যেভাবে কাজ করে, উনি বুঝাতে চাচ্ছে যে উনি যে পদত্যাগের কথা সবাই মিলে বলতেছে, এটা নিউজে আসার কারণে মার্কেট পড়তেছে, উনি বোঝাতে চাচ্ছে এটা। অথচ উনি চলে গেলে যে মার্কেট বাড়বে এটা উনি বুঝতে পারতেছে না। আচ্ছা, এবার আপনাদের আরেকটা কোশ্চেন ছিল যে রাশেদ মাকসুদ চলে গেলে কি ইন্ডেক্স বাড়বে? হ্যাঁ বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন বাড়বে? রাশেদ মাকসুদ চলে গেলে কেন ইন্ডেক্স বাড়বে? আরেকজন বলছিলেন যে রাশেদ মাকসুদের থেকে তো খারাপ লোক আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু রাশেদ মাকসুদ চলে গেলে ইন্ডেক্স বাড়বে সেটা হচ্ছে পরের কথা। কে আসবে না আসবে সেটা বসে যায় নাই তো। আচ্ছা, রাশেদ মাকসুদ চলে গেলে ইন্ডেক্স কেন বাড়বে? এটার নাম্বার 1 কারণ হচ্ছে মার্কেটকে কারা বাড়ায়? মার্কেটকে বাড়ায় মার্কেট মেকাররা। মার্কেট মেকার কারা? আহমেদ রশিদ লালি, মিনহাজ মান্নান ইমন, শাকিল রিজভী, মানে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, এরাই মিউচুয়াল ফান্ডগুলো। আচ্ছা, তারা দেখতেছে যে রাশেদ মাকসুদ প্রতিটা বিষয় মানে পুলিশের মতো আচরণ করতেছে তাদের সাথে। একটা শেয়ারের দাম 10% 20% বাড়লে সে নোটিশ করতেছে, ঝামেলা করতেছে, কিন্তু শেয়ারের দাম তো 30% কমলেও কিছু বলতেছে না। তাহলে তারা এই মার্কেটে থাকবে কেন? মানে শাকিল রিজভী বা আমি যাদের নামে বলতেছি, নাম না বলাই ভালো, মানে ওনারা কেন মার্কেটে থাকবে? ওনার টর্চার নেওয়ার দরকার কি? ওনারা গরুর ব্যবসা করবে। এই যে কোরবানির ঈদ আসছে, ইন্ডিয়া থেকে তো আসবে না, মানে বাইরের থেকে ওনারা গরু ফালবে, গরু ব্যবসা করবে, বা চাউলের ব্যবসা করবে, মুদি দোকানের ব্যবসা করবে। পুঁজিবাজারে কেন করবে? কি রাশেদ মাকসুদের তো এটা বাবার সম্পত্তি না যে মার্কেট মেকাররা, উনি উনি একদিন বাজার আচরণ করছে, তর্ক করছে মার্কেট মেকারদের সাথে, এটা কি ওনার চাকর নাকি? মার্কেট মেকার যারা, তারা কি ওনার চাকর? ওনার চাকর না তো, তাহলে ওনাদের সাথে তর্ক করতেছে কেন? উগ্রতা দিয়ে, মানে এই ধরনের চেয়ারে কি বসে থাকা উচিত? ওনাকে ভয় পাচ্ছে মার্কেট মেকাররা, ওনাকে ভয় পাচ্ছে, এই জন্য মার্কেটকে তারা টেনে তুলতেছে না। কারণ মার্কেটকে টেনে তুললেই উনি বলবে টাকা কী হয়েছে, কই ফেসছো, কী বলে শেয়ারের দাম এত বাড়ছে কেন, তুমি কারসাজি করছো, সুতরাং
লাগা জরিমানা করবে। তো তারা কেন আসবে এখানে বলেন? ধরুন আমরা 3 বন্ধু আছি, আপনারা 3 বন্ধু আছেন, আপনার একজনের মার্কেটে বিনিয়োগ আছে, তার আপনার এক বন্ধুর, সে আপনি দেখতেছেন সে রিয়েলভাবে মার্কেটে আছে কিন্তু তার জরিমানা করতেছে রাশাদ মাকসুদ, আপনি কি ওই মার্কেটে থাকবেন না। সুতরাং রাশাদ মাকসুদ চলে গেলে মার্কেট এমনিতে বাড়বে, এটুকু নিশ্চিত থাকেন আপনি। ভয় যখন না থাকবে তখন মার্কেট বাড়বে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের মাথায় কাজ করে, মার্কেট বাড়া মানেই কারসাজি। আচ্ছা, যদি এটা সত্য হয়ে থাকে তো মার্কেট পড়াটাকেই কারসাজি হতে পারে না? আচ্ছা, ধরে নিলাম মার্কেট পড়াটা কারসাজি না, তাহলে পড়ার পরে যে বাড়বে সেটা কারসাজি হবে না? তাহলে আগামী 5 বছর ধরে মার্কেট পড়ুক, তাহলে আর কারসাজি হবে না। ঠিক আছে, যারা ওনার পক্ষ নিচ্ছেন, রাশেদ মাকসুদের পক্ষ নিয়ে কথা বলতেছেন আপনাদের কাছে, তাহলে আপনাদের শেয়ারের দাম তাহলে আরও মানে এখন 50% কমছে, আরও 100%, 150% কমে যাক, তাহলে মার্কেট ঠিক আছে। কারণ মার্কেট বাড়লেই যেহেতু কারসাজি হয়, তাহলে মার্কেট বাড়ার দরকার নেই। আপনি কি ঠিক করে দেবেন মার্কেট কোথা থেকে পড়ে কোথা থেকে বাড়বে? এটা কি কমিশনের কাজ যে এখান পর্যন্ত ইন্ডেক্স আসবে তারপরে বাড়বে? সুতরাং রাশাদ মাকসুদের পক্ষ নিয়ে যেটা বলতেছেন সেটা ঠিক না। উনি চলে গেলে এমনিতেই কি বলে মার্কেট বাড়বে। আর উনি যেভাবে পুলিশের মতো আচরণ করতেছে মার্কেট নিয়ে, তাতে বিনিয়োগকারীরা এখানে আসবে না। আর বিনিয়োগকারীদেরকে যদি আপনি কারসাজি মনে করেন, চোরা ডাকাতে মনে করেন, তাহলে মার্কেট থাকার দরকার নেই। পুঁজিবাজার পৃথিবীতে এই সিস্টেমে চলে, আপনি আপনার সিস্টেমে চালাতে পারবেন না। এবার আসেন, যারা রাশেদ মাকসুদের পক্ষ নিচ্ছেন তাদেরকে দুটো কথা বলি। সেটা হচ্ছে, উনি পদত্যাগ করবে না, নিশ্চিত থাকেন। হ্যাঁ, উনি পদত্যাগ করবে না, কারণ ওনার সাথে সালাউদ্দিন সাহেব আছে, অন্যরা আছে, উনি পদত্যাগ করবেন না আমরা জানি। তো গত 9 মাস উনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কী করছে? কিছু করছে? এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত পাইছেন কিছু করতে? উনিকে বাইব্যাক আইন, সামনে যে কোম্পানিগুলো লিস্টেড হবে তাদের বাইব্যাক আইনটা করুক, পার্সনই করতে 30% শেয়ার ধারণ ক্ষমতা সেটা করতে পারছে। অথবা ইপিএস অনুযায়ী কোম্পানিগুলো ডিভিডেন্ড না দিলে তার পরিচালকদের জরিমানা করে দেবে। অথবা ডিভিডেন্ড ঘোষণা করছে, এজিএম করোনায় এরকম কারো কি জরিমানা করছে? করোনায় উনি কী করছে? 27টা কোম্পানিকে জেডে ফাটাইতেছে, না 30টা কোম্পানিকে জেডে ফাটাইছে। এতে কার ক্ষতি হয়েছে? সিপালকে যে উনি সম্ভবত বি ক্যাটাগরি থেকে যে জেড ক্যাটাগরিতে মানে পাঠাইছে, সিপালের মালিকের কি হয়েছে? কোন কচুটা হয়েছে? কিছু হয়েছে? কার ক্ষতি হয়েছে? আমার আর আপনার ক্ষতি হয়েছে। আপনাদের যাদের কাছে সিপালের শেয়ার আছে, পর্সনের শেয়ার আছে, আরও কী আছে না, ওইগুলো সবগুলো আপনার মানে জেডে ফাটাইছে, আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাশেদ মাকসুদেরও কিছু হয় না, তার ক্ষমতা কলমের জোরে সে জেডে ফাটা দিয়েছে, আর যে কোম্পানিগুলো ফাটাইছে কোম্পানির মালিকদেরও কিছু হয় না। তাহলে ক্ষতিটা কার হইলো? ক্ষুদ্র বিনিয়োগকারীদের হলো। তাহলে বিনিয়োগকারীদের স্বার্থে রাশেদ মাকসুদ কী করছে? যদি রাশেদ মাকসুদ যদি কোম্পানিগুলোকে জরিমানা করতো, মালিকদেরকে জরিমানা করতো যে 1 কোটি 2 কোটি টাকা তোমরা এই যে ডিভিডেন্ড ঘোষণা করছো, এজিএম করো না, এই অপরাধ তো আমার না, এই অপরাধ তো কোম্পানির মালিকদেরকে সে জরিমানা করবে। সে কোম্পানিটাকে যেটা পারে সেটা জানে না যে কোম্পানি এ বা বি থেকে যেটা পাঠালে শেয়ারের দাম কমবে আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে, এটাকে রাশেদ মাকসুদ জানে না? জানে। তাহলে পাঠাইছে কেন? ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধরে দেওয়ার জন্য। তাহলে মানে কার স্বার্থে সে কাজ করতেছে? সে বলতেছে সংস্কারটাকে এখন আতঙ্ক হিসেবে দেখা দিচ্ছে। মানে সে যে সংস্কার করতেছে, এই সংস্কারটা এখন ইদানিং আতঙ্ক হয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন সেক্টরে যে সংস্কারগুলো দেখা যাচ্ছে, কিছুটা আতঙ্কিত হয়ে যাচ্ছে, কিন্তু সমস্ত কিছু একটু মানে বেশি হয়ে যাচ্ছে আর কি। সুতরাং একটু মানে আরেকটু মনে হয় স্লোলি আগানো উচিত। যাই হোক, রাশেদ মাকসুদের পক্ষ নিয়ে যারা কথা বলতেছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলো বুঝবেন যে আসলে সে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এখন পর্যন্ত কিছু করে নাই। আর মার্কেট বাড়াটা মানে কারসাজি না। এখন যে মার্কেট পড়তেছে আপনারা বুঝেন, গত কি বলে 1 মাসের মধ্যে প্রায় 400 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে। আপনার পোর্টফোলিও তো অলরেডি অর্ধেক হয়ে যাওয়ার কথা। এর আগে তো গেছে গত 4 মাসে এই যে এতগুলা ক্যান্ডেল দেখতেছেন আপনারা, মানে পড়তেছেন নিচের দিকে, আপনারা বুঝতে পারতেছেন বিষয়গুলো কি? এভাবে যে মানে ক্যান্ডেলগুলো যে এভাবে পড়তেছে, একটানা যে পড়ছে, 400 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে। আপনার যে পোর্টফোলিও এখনও মানে কোনো রকম বেঁচে আছে, এটা তো বেশি, কিন্তু আপনারা তার দোষ কোনোভাবে দেখতেছেন না, মার্কেট পড়তেছে। যাই হোক, উনি পদত্যাগ করতেছেন। আমি আগেই আপনাদেরকে বলছি যে উনি যেহেতু সকালে উনি অর্থ উপদেষ্টার কাছে গেছেন, বিভিন্ন চ্যানেলে আসছে, উনি পদত্যাগ করবে।
কিন্তু উনি পদত্যাগ করবে না কেন জানেন? এটার একটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে পদত্যাগ তখনই করতো উনি যদি ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলা আন্দোলন করতো, তাহলে উনি পদত্যাগ করতো। যেহেতু ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলো আন্দোলন করবে না ওনার বিরুদ্ধে, কারণ ওদের অনেক দায়বদ্ধতা আছে, অনেক কিছু আছে, সুতরাং তারা এটা করবে না। তারা যেহেতু করবে না, আপনি ক্ষুদ্র বিনিয়োগকারীরা কফিন মিছিল করেন, সারাদিন আপনারা আন্দোলন করেন, রাস্তাঘাটে যান, করেন, ঠিক আছে, আপনাদেরকে অবশ্যই সমর্থন করে সম্মান করে, কিন্তু রাশেদ মাকসুদ এগুলোতে কেয়ার করবো না। সে বাংলাদেশে আসলে এরকম কেউ একজন বলছিল যে বাংলাদেশের কেউ এভাবে যায় না, কথা ঠিকই যায় না এভাবে। আরেকজন আপু মনে বলছিলেন যে রাশেদ মাকসুদ গেলে কি ইন্ডেক্স বাড়বে? হ্যাঁ, বাড়বে। আরেকজন বলছিলেন কি যেন, আমি মুহূর্তে ভুলে গেছি। সহজ কথা হচ্ছে কি, মার্কেটকে বাড়াতে হলে রাশেদ মাকসুদ যাক অথবা না যাক, তার থেকে বড় বিষয় হচ্ছে যারা মার্কেটকে টেনে তুলবে তাদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করতে হবে। তাদেরকে আতঙ্কিত করা যাবে না। তাদের যদি আতঙ্কিত হয়, কনফিডেন্স গ্রো না করে, তাহলে এই মার্কেট এভাবে থাকবে। বুঝতে পারতেছেন, গত 4 দিন ধরে কিন্তু 300 কোটির নিচে লেনদেন চলে আসছে। সো কী হতে পারে? এবং মার্কেটের যে ফলটা, মানে ট্রেন্ডটা কিন্তু এখনও কিন্তু ডাউন ট্রেন্ডে। আপনাকে বুঝতে হবে, ট্রেন্ডটা কিন্তু ডাউন ট্রেন্ডে। এর নিচে কিন্তু এখন কিন্তু এর নিচে আছে কিন্তু মার্কেট অলরেডি। তো সুতরাং একটু সাবধানতা হওয়া উচিত রাশেদ মাকসুদদেরকে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।